রাশিয়ার শত্রু দেশ ইউক্রেনের সঙ্গে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন? যখন রাশিয়া তুরস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইছে, তখন রাশিয়ার শত্রু ইউক্রেনের সঙ্গে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। আজকে জানবো বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই। মাসুম মাহবুব, টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ আজকেও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ওয়ালিদ ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম মাসুম ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার দর্শক শ্রোতার জন্য সবসময় আমার ভালোবাসা এবং শুভকামনা। তুরস্ক ইউক্রেনের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছে, অন্যদিকে ইউক্রেনের সাথে রাশিয়ার সম্পর্কটা বেশ মন্দভাবে চলছে। আবার রাশিয়ার সঙ্গে তুরস্কের একটা নতুন সম্পর্ক বা নতুন বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠছে। তাহলে এই রাশিয়া তুরস্কর মাঝে ইউক্রেনকে নিয়ে তুরস্ক রাশিয়ার কোনো ফাটল ধরবে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, আসলে তুরস্কর যে পররাষ্ট্রনীতি, এটা আমি বোধহয় আপনার অনুষ্ঠানে আরেকদিনও বলেছিলাম যে তুরস্কের পররাষ্ট্রনীতিটা আসলে মাল্টি ডাইমেনশনাল একটি পররাষ্ট্রনীতি। অর্থাৎ রাশিয়ার সাথে যেখানে দেখা যাচ্ছে লিবিয়াতে তুরস্কর একটি মিত্রতা বা একটি মানে তাদের পরস্পর সহযোগিতার মাধ্যমে একটি সমাধানে তারা পৌঁছতে পেরেছে। একইভাবে তারা আজারবাইজানে রাশিয়ার সাথে একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে সিরিয়াতেও বলা যায় যে তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছে। কিন্তু ইউক্রেনে কিন্তু তারা পরস্পরের বিরোধী। এটা কিন্তু আমেরিকার সাথেও একই। যেমন ইউক্রেনে আমেরিকার সাথে তুরস্কের যে পররাষ্ট্রনীতি সেটি কিন্তু এক একই লাইনে, অর্থাৎ তারা একই পক্ষে রয়েছে। কিন্তু সিরিয়াতে আমেরিকার যেই পক্ষে রয়েছে তুরস্ক কিন্তু তার ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছে। লিবিয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আমেরিকার কোনো নির্দিষ্ট পররাষ্ট্র নীতির প্রকাশ তারা করেনি। তবে লিবিয়াতে দেখা যাচ্ছে যে ফ্রান্সের যে পজিশন, অর্থাৎ ফ্রান্স যেটা চাচ্ছে সেটার বিরুদ্ধে অবস্থান করেছে। তো তুরস্কের এই পররাষ্ট্র নীতিটা হচ্ছে আপনার বহুমাত্রিক পররাষ্ট্রনীতি। এটার মূলে রয়েছে তুরস্কের জাতীয় স্বার্থ, তুরস্ক জাতির ভবিষ্যৎ নিরাপত্তা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2014 সালে যখন এই অস্থিতিশীলতাটি শুরু হয় রাশিয়া এবং ইউক্রেনের মাঝে, অর্থাৎ যখন ইউক্রেনের প্রো রাশিয়ান দল ক্ষমতা হারায় এবং রাশিয়া বিরোধী দল ক্ষমতায় চলে আসে, তখন থেকেই আসলে এই সমস্যাটি শুরু হয়। রাশিয়া ক্রিমিয়াকে অ্যানেক্স করে নেয়। এর সাথে সাথে ডনবাস নামে একটি জায়গা রয়েছে। তো ডনবাসও রাশিয়া দখল করে নেয়। অর্থাৎ এগুলো কিন্তু আসলে সামরিক অভিযানের মাধ্যমে নয়, ভিতরে রাশিয়ার সমর্থক যারা ছিল তাদের মাধ্যমে এগুলোকে দখল করা হয় এবং পরবর্তীতে রাশিয়া কিছু সামরিক সহযোগিতা করে এবং পরবর্তীতে একটি রেফারেন্ডাম করে রাশিয়া ওই জায়গাগুলো দখল করে নেয়। অর্থাৎ ইউক্রেনের পূর্বের বর্ডারে যে ডনবাস নামক এলাকা রয়েছে, সেখানে পরবর্তীতে আমরা দেখতে পারি যে ডনেস্ক পিপলস রিপাবলিক এবং লুহান্স পিপলস রিপাবলিক নামে রাশিয়া সমর্থিত দুটো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যদিও ডনবাসের বাকি অংশটা ইউক্রেনে থেকে যায়, কিন্তু ওখানে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে অস্থিতিশীলতা বিরাজ করছে। একইভাবে ক্রিমিয়ার ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য। তো তুরস্কের আসলে ইউক্রেনকে সহযোগিতা করার কারণ হচ্ছে যে এখানে আসলে ইউক্রেন শিকার হয়েছে, অর্থাৎ ভ্লাদিমির পুতিনের যে কৌশল, সেই কৌশলের শিকার হয়েছে। এবং ইউক্রেন যখন প্রথম শিকার হয়, নেটো কিংবা পশ্চিমা দেশগুলো, যদিও ইউক্রেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি আমি বলছি আপনাকে, তারা কিন্তু আসলে সরাসরি কোনো সহযোগিতা নিয়ে আসে না। কিন্তু ইউক্রেনের যে ক্রিমিয়া অঞ্চলটি যেটি রাশিয়া দখল করে, সেটি আসলে ক্রিমিয়ান তাতারদের বাসভূমি। এই ক্রিমিয়ান তাতাররা হচ্ছে একই সাথে তুর্ক বংশোদ্ভূত এবং মুসলিম। ইউক্রেনের যে মানুষ রয়েছে তারাও কিন্তু ওখানে আসলে নির্যাতিত হচ্ছে রাশিয়ান যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদের দ্বারা। তো তুরস্কের আসলে ইউক্রেনকে সমর্থন করার প্রথম কারণ হচ্ছে এটি যে এখানে আসলে ইউক্রেনকে বঞ্চিত করা হচ্ছে তার তার যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এই টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে এবং সে হচ্ছে একা এই অঞ্চলে পারছে না।
অর্থাৎ সে এখানে এককভাবে দুর্বল, যার কারণে তুরস্ক কিন্তু এই যে বাইরাক্তার ড্রোন গুলো কিংবা আরো অন্যান্য সমরাস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করেছে। ইউক্রেন যদিও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না কিংবা নেটোর সদস্য না, কিন্তু ইউক্রেন যে রোলটা প্লে করে এটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাশিয়ান যে জনগোষ্ঠী রয়েছে এবং ইউরোপীয় যে জনগোষ্ঠী রয়েছে তাদের মাঝখানে একটি বাফার জোনের কাজ করে। এটি কিন্তু ইউরোপের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদিও ইউরোপের কিছু দেশ যেমন ফ্রান্স তাদের রাশিয়া প্রীতির কারণে নেটোর ভিতরে এবং ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে সে সময় আসলে ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা নেটোকে ইউক্রেনে অ্যাক্টিভ হতে দেয়নি। তুরস্ক সেখান থেকে আরো দূরদৃষ্টি সম্পন্নতার পরিচয় দিয়েছে এবং তারা ইনভলভ হয়েছে ইউক্রেনের এই ক্রাইসিসে। এবং তুরস্কের রাষ্ট্রপতি পুতিনের সাথে বসে এর আগেও অনেক জটিল সমস্যাগুলো সমাধান করেছে আলোচনার টেবিলে বসে, যার কারণে আসলে রাশিয়াও চায় যে তুরস্ক যদি আসে তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেক রক্তপাত না করেই একটি সমাধানে পৌঁছে যাওয়া সম্ভব। কিন্তু যেটা পশ্চিমারা বা আমেরিকা ইনভলভ হলে সেটা আসলে সম্ভব হয় না অনেক ক্ষেত্রে দেখা যায়। যেমন ইরাকে এখন পর্যন্ত হয়নি, আফগানিস্তানে এখন পর্যন্ত হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে তুরস্ক যেখানে যেমন লিবিয়াতে খুব স্বল্প সময় কিংবা আজারবাইজানে খুব স্বল্প সময় একটি সমাধানে যে সেখানে একটি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এখানে রাশিয়ার যেমন রোল রয়েছে, তুরস্কেরও তেমনি রোল রয়েছে এবং এই দুটো দেশের লিডারশিপ একসাথে বসেই এই কাজগুলো করেছে। সিরিয়ার ক্ষেত্রেও দেখা যায়, উত্তর সিরিয়ার ক্ষেত্রে অর্থাৎ উত্তর পশ্চিম সিরিয়ার ক্ষেত্রে, ইদলিব অঞ্চলের ক্ষেত্রে সেখানে অনেক বছর দীর্ঘদিন যাবত অনেক রক্তক্ষয় হলেও টার্কি যখন তার সৈন্য প্রেরণ করলো এবং পরবর্তীতে রাশিয়ার সাথে বসে কিন্তু তারা একটি তুলনামূলকভাবে স্থিতিশীল বলবো এক্ষেত্রে পরিস্থিতি সৃষ্টি করতে পেরেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউক্রেনের ক্ষেত্রেও এরকম একটি অবস্থার সৃষ্টি হতে পারে। তাই আমি মনে করি যে তুরস্কের ইউক্রেনকে সমর্থন করা বা ইউক্রেনের ব্যাপারে তুরস্কের আগ্রহ দেখানো আসলে রাশিয়ার জন্য ক্ষতির কারণ না, বরং এটা হচ্ছে একটি বাস্তববাদী সমাধানের দিকে রাশিয়া এবং ইউক্রেনকে নিয়ে যাওয়ার জন্য একটি উপায়ক বলে আমি মনে করি। কারণ এই দেশগুলো সবগুলোই আসলে কৃষ্ণ সাগর প্রতিবেশী দেশ, অর্থাৎ প্রত্যেকটি কৃষ্ণ সাগরের দেশ। না, তুরস্ক তো স্পষ্ট করে বলে দিয়েছে রাশিয়াকে যে তারা দু দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতেই ইউক্রেনের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে। এই যে ইউক্রেনের কাছে তুরস্কের নিঃসন্দেহে স্বার্থ আছে, আবার তুরস্কের কাছেও ইউক্রেনের স্বার্থ আছে, কিন্তু এই দুজনের স্বার্থে কোনোভাবে তো রাশিয়ার স্বার্থ মানে তুরস্ক রাশিয়ার স্বার্থ নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই, এটা তো মোটামুটি দেখুন আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন আপনার মানে ম্যাক্সিমালিস্ট কেউ যদি কোনো আচরণ করে, কম্প্রোমাইজের জায়গাটা থেকে যদি কেউ ম্যাক্সিমালিস্ট আচরণ করে, মানে কম্প্রোমাইজ করতে চায় না, সে তার ম্যাক্সিমাম স্বার্থটাকে হচ্ছে ওখান থেকে এক্সপ্লয়েট করতে চায়, এরকম হলে আপনার দেখা যাবে যে এখানে রাশিয়ার সাথে তুরস্কের একটি সমস্যা দেখা দিতে পারে। এটা যদি না হয় আমি মনে করব যে রাশিয়ার সাথে আসলে তুরস্কের সহযোগিতা আরো বেড়ে যাবে ভবিষ্যতে, মানে রাশিয়া যদি এই ধরনের আচরণ না করে। রাশিয়া এখানে বৃহৎ দেশ এবং শক্তিশালী একটি দেশের অবস্থানে রয়েছে, তাহলে সেখানে তুরস্ক ব্যতীত নেটোর অন্যান্য শক্তিগুলো অবস্থান নেওয়ার আগেই আসলে রাশিয়ার উচিত যে ইউক্রেনের সাথে একটি সমঝোতা করে ফেলা, এবং সেটি তুরস্কের মাধ্যমে হতে পারে, সরাসরি হতে পারে, কিংবা বহুপাক্ষিক হতে পারে। এটাতে কোনো সমস্যা আমি দেখছি না। কিন্তু আমি যেটাতে সমস্যা দেখছি যে রাশিয়ার বাইডেন ক্ষমতায় আসার পরে রাশিয়ার যে ম্যাক্সিমালিস্ট চরিত্র সেটা আরো প্রকাশ পাচ্ছে। অর্থাৎ ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন, রাশিয়া একটা জিনিস জানতেন যে ট্রাম্প হচ্ছে কিছুটা পাগলাটে হলেও একটি শক্তিশালী নেতা, অর্থাৎ সে তার এক্সিকিউটিভ পাওয়ার পুরোপুরি ক্ষমতা, মানে এক্সিকিউটিভ ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারে রাশিয়ার এগেনস্টে এবং ইরানের এগেনস্টে এবং অন্যান্য জায়গাতেও সে এটি করে দেখিয়েছেও। কিন্তু বাইডেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটাই নমনীয়, দুর্বল, এবং তিনি সময় ক্ষেপণ করেই হচ্ছে সিদ্ধান্তগুলো নেন। যেমন ইরানের সাথে যে চুক্তিটি
করতে যাচ্ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে যে স্বার্থ রয়েছে এবং আমেরিকার অন্যান্য মিত্রদের যে স্বার্থ রয়েছে সেটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এটি একই সাথে কিন্তু ইসরায়েলের সাথে ইরানের এসকেলেশন রয়েছে সেটিকে আরো বহুগুণে বাড়িয়ে দেবে। কারণ আমেরিকা যখন ইরানকে কন্টেইন করবে না তখন ইসরায়েল কিন্তু সেখানে বিভিন্নভাবে সামরিক অপারেশন চালিয়ে ইরানের যে নিউক্লিয়ার ক্ষমতাগুলো রয়েছে, ক্যাপাবিলিটিস রয়েছে সেখানে কিন্তু ইরানকে আঘাত হানার চেষ্টা করবে এবং তারা করছে। তো এই জিনিসটা কিন্তু মধ্যপ্রাচ্যে আরো অস্থিতিশীলতা বাড়িয়ে দেবে। তো একই সাথে হচ্ছে আবার এই যে হুথিদেরকে আবার হচ্ছে রাজনৈতিক টেবিলে ফিরিয়ে আনা কিংবা ইরানের যে প্রক্সি গুলো রয়েছে সেগুলোর সাথে আবার যোগাযোগ বাড়িয়ে দেওয়া। তো এইটা কিন্তু আবার দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে আবার সেই ওবামার যে পলিসি ছিল, ওবামার আমলে যেরকম নুরি আল মালিকি ছিল ইরাকে এবং সেখানে একটি বিশাল ধরনের অস্থিতিশীলতা এবং সেই অস্থিতিশীলতার ফলশ্রুতি হিসেবে আমরা দায়েশের মতো একটি দানবকে দেখতে পেয়েছি মধ্যপ্রাচ্যে। অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং বেশিরভাগই তারা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করেছে। 2016 সালের আগের যে রাশিয়া, আজকে সেই রাশিয়া নাই। 2016 সালের আগের যে তুরস্ক, আজকে সে তুরস্ক নেই। তুরস্ক মধ্যপ্রাচ্যে আরো অনেক বেশি অ্যাক্টিভ। রাশিয়া মধ্যপ্রাচ্যে সিরিয়াতে তাদের নৌ ঘাঁটি এবং বিমান ঘাঁটি রয়েছে। তুরস্কের সাথে লিবিয়ার নতুন সরকারের সম্পর্ক কেমন হতে যাচ্ছে আপনি মনে করছেন? তুরস্কের সাথে লিবিয়ার বর্তমান সরকারের সম্পর্ক, যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার সম্পর্ক খুবই ভালো। কারণ এর কারণ হচ্ছে আসলে তুরস্ক শুধু লিবিয়াকে সামরিকভাবেই নয়, অর্থনৈতিকভাবে এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে রাজনৈতিক সাহায্য সহযোগিতা করে। লিবিয়া যে আজকে লিবিয়া নামে যে একটি দেশ রয়েছে এবং এটির যে অবস্থা সিরিয়ার মতো একটি একটি ধ্বংসাবশেষে পরিণত হয়নি, এটির পিছিয়ে তুরস্কের যে রোল, এটি লিবিয়ার জনগণ 70% জনগণ অর্থাৎ 70% জনগণ খুব ভালো করে বোঝে। আপনি যদি খেয়াল করে দেখেন লিবিয়ার 70% জনগণ কিন্তু হচ্ছে ওই যে ত্রিপলির ওইদিকে থাকে, অর্থাৎ পশ্চিম লিবিয়াতে থাকে। পশ্চিম লিবিয়াতে অর্থাৎ ত্রিপলির ওইদিকে, বেনগাজির ওইদিকে কিন্তু বেনগাজির কম সংখ্যক লোক থাকে এবং সাব সাহারান লিবিয়াতে অর্থাৎ মরুভূমির মাঝে কিন্তু আরো কম লোক থাকে, কিছু বেদুইন গোত্র থাকে, বাট সেখানে ঘনবসতি নেই। যেখানে ঘনবসতি রয়েছে সেই জায়গাটাতে যখন বেনগাজি থেকে হাফতার সরকার আক্রমণ করে সেটিকে দখল করতে গিয়েছিল এবং দখল করে ফেলেছিল প্রায়, অর্থাৎ ত্রিপলির প্রায় 7 কিলোমিটার দূরে তারা অবস্থান করছিল এবং সেখান থেকে তারা কামানের গোলা দিয়ে আঘাত করছিল ত্রিপলির ঘরবাড়িতে। ঠিক সেই সময়টাতে তুরস্কের এই যুদ্ধে অংশগ্রহণ এবং তুরস্কের প্রযুক্তিগত সাহায্যের কারণে দেখা যায় যে সেখান থেকে লিবিয়ার অর্ধেকের বেশি একটি জায়গা স্বাধীন করা সম্ভব হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই যে হাফতারের যে নির্যাতন, আপনি কিছু কিছু জায়গায় হয়তো দেখেছেন হাফতারের যে কানি গ্রুপ, যে মার্সেনারি গ্রুপ, সেই কানি মার্সেনারি গ্রুপ মানুষকে কিভাবে হত্যা করেছে, শিশুদেরকে জ্যান্ত কবর দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই নিদর্শনগুলো ইউনাইটেড নেশনের নেতৃত্বে খনন করে বের করা হচ্ছে যে হাফতার যে ওয়ার ক্রাইম কমিট করেছে লিবিয়ার ত্রিপলির কাছে বিভিন্ন জায়গায়, সেগুলোর নিদর্শনগুলো কিন্তু বের করা হচ্ছে, এগুলো ডকুমেন্টেশন করা হচ্ছে এবং হাফতারের সেটার জন্য বিচার হবে। তো এখানে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওই অবস্থা থেকে খুব স্বল্প সময়ে পুরা যুদ্ধের পট পরিবর্তন করা সম্ভব হয়েছে তুরস্কের অবদানের কারণে। তুরস্কের অবদানের কারণে এই যে তাদের যে অর্থনৈতিক আয়ের একমাত্র সোর্স হাইড্রোকার্বন, সেই হাইড্রোকার্বন গুলো কিন্তু নিরাপদে প্রসেস করে বাইরে বিক্রি করতে পারছে তুরস্কের কারণে। তো এখানে অলরেডি তাদের যে চুক্তিগুলো হয়ে গেছে সেখানে রাশিয়ার রোল প্লে করেছে। রাশিয়া যদিও দেখা যাচ্ছে যে তারা হাফতারের পক্ষ থেকে এখানে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তুরস্কের সাথে টেবিলে বসে তারা কিন্তু একটি সমঝোতায় চলে এসেছে এবং যার কারণে সেখানে এই যে একটি দেখেন স্থিতিশীলতা বিরাজমান করছে, অর্থাৎ একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা নির্বাচন দেবে এবং একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য কাজ করছে, যেটি কিন্তু জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, তুরস্ক, রাশিয়া এবং অন্যান্য স্থানীয় শক্তিগুলোর অবজারভেশনেই হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে টেবিলে বসে দ্রুত সমাধান নিয়ে আসা, অর্থাৎ আজকে দেখেন সিরিয়াতে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে কিন্তু আজকে একটা বিশাল প্রায় 1 কোটির কাছাকাছি সিরিয়ান মানুষ কিন্তু আজকে উদ্বাস্ত। অনেক একদম শেষ প্রশ্ন, আমরা এই প্রশ্নটা দিয়ে বিদায় নিব। তুরস্কের সঙ্গে মিশরের সম্পর্ক এই মুহূর্তে কেমন? কারণ আমরা মাঝখানে জেনেছি যে তুরস্কের সঙ্গে মিশরের একটা সম্পর্ক আবার নতুন করে
জোড়া লাগছে। মাসুম ভাই, তুরস্কের সাথে মিশরের সম্পর্ক অবশ্যই আগের চেয়ে ভালো হচ্ছে এবং পূর্ব ভূমধ্যসাগরে শান্তি বিরাজ করার জন্য এবং এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসলে তুরস্ক এবং মিশরের মধ্যে যে সম্পর্ক এটি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে সেখানে। তার কারণ হচ্ছে যে গ্রিস অর্থাৎ যে গ্রিসের আসলে কিন্তু কোনো ভৌগোলিক অবস্থান নেই উত্তর ভূমধ্যসাগরে, কিন্তু সেটি সাইপ্রাসকে দেখিয়ে এবং কিছু খুব ছোট আপনার দ্বীপ দেখিয়ে পূর্ব ভূমধ্যসাগরের একটি বিশাল অংশ কুক্ষিগত করার স্বপ্ন দেখে এই গ্রিস। সেই গ্রিসকে আসলে এই পূর্ব ভূমধ্যসাগর থেকে প্রতিহত করার জন্য অর্থাৎ বিতাড়িত করার জন্য, কারণ তার আসলেই সেখানে কোনো ভৌগোলিক অবস্থান নেই, কিন্তু সে একটি ম্যাক্সিমালিস্ট স্বপ্ন দেখে সেই যেটা তাদের ৩,০০০-৪,০০০ বছর আগে, হয়তো ৩,০০০ বছর আগে ছিল, যে হেলেনিক সাম্রাজ্য অর্থাৎ একটি সামুদ্রিক সাম্রাজ্য, সেই হেলেনিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তারা হচ্ছে ছোট দ্বীপকে, কি ওই দ্বীপগুলো কিন্তু অনৈতিকভাবে তাদেরকে দিয়ে দেয়া হয়েছে, কোনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, কোনটা প্রথম বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের মাঝে। সেই দ্বীপগুলোকে দেখিয়ে তারা হচ্ছে একেবারে আপনার ইস্টার্ন মেডিটেরিয়ান সির মাঝামাঝি পর্যন্ত জায়গা হচ্ছে দাবি করছে। তো সেই দাবিটা তুর্কি মেনে নিবে না বলেই তুর্কি সর্বপ্রথমে লিবিয়ার সাথে যে ওই ম্যারিটাইম ডিলিমিটাইজেশন চুক্তিটা করে। এখন এটা যদি মিশরের সাথে এই চুক্তিটা হয়ে যায়, তারপর তুরস্ক বসে ইসরায়েলের সাথে এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে পূর্ব ভূমধ্যসাগরে যাদের ভৌগোলিক অবস্থান রয়েছে তাদের সাথে এই চুক্তিগুলো করে ফেললে এখান থেকে গ্রিস বিতাড়িত হবে এবং যে সাইপ্রাস মানে অর্থাৎ উত্তর সাইপ্রাস তো একটি সার্বভৌমত্ব দেশ হিসেবে তুরস্ক এটিকে দেখে এবং আরো বেশ কিছু দেশ দেখে, যদিও বেশি সংখ্যায় দেশ দেখে না, কিন্তু উত্তর সাইপ্রাসে এর বাইরে যে দক্ষিণ সাইপ্রাস রয়েছে অর্থাৎ গ্রিক সাইপ্রিয়ট যেটিকে আমরা বলে থাকি, সেই গ্রিক সাইপ্রিয়টেরও দেখা যাচ্ছে যে তাদের যে ইকোনমিক এক্সক্লুসিভ জোন ইইজি, সেটি কিন্তু তাদের এই ইইজিটা কিন্তু কমে চলে আসবে এবং এটি হওয়া উচিত, কারণ এইগুলোকে বাহানা করে গ্রিস আসলে একই সাথে ৪০-৪৫ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র সীমা নিয়ে যাচ্ছে ইজিপ্টের কাছ থেকে, মিশরের কাছ থেকে, এমনকি তারা হচ্ছে ইসরায়েলের কাছ থেকেও এইভাবে প্রায় ১৭,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা নিয়ে যাচ্ছে গ্রিস। মানে তাদের এই মানে অর্থাৎ মেইনল্যান্ড গ্রিস থেকে এই যে ছোট দ্বীপগুলো হয়ে কি এই দ্বীপগুলো একটার সাথে আরেকটা দেখা যাচ্ছে ৫০০-৬০০ কিলোমিটার দূরত্ব, গ্রিসের মূল ভূমি থেকে দেখা যাচ্ছে যে ১,০০০ কিলোমিটার দূরে, অথচ তুরস্ক থেকে দেখা যাচ্ছে যে ২ কিলোমিটার দূরে। এরকম এই দ্বীপগুলোকে বাহানা করে তারা হচ্ছে একেবারে ইসরায়েল পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত একটা বিশাল সমুদ্র সীমা দাবি করে বসে আছে। তো এটাতে দেখা যাচ্ছে যে প্রথমে সবাই রাজি হলেও তুরস্ক বিরোধী শক্তিগুলো সবগুলো একত্রে হলেও দেখা যাচ্ছে যে তাদেরও বিশাল লোকসান হচ্ছে, কারণ সেখানে ইসরায়েলের মতো ছোট একটি দেশ এটি ১৩,০০০ বর্গ কিলোমিটার পানি হারাচ্ছে, ইজিপ্ট প্রায় ৪০,০০০ বর্গ কিলোমিটার পানি হারাচ্ছে। এখানে সবচেয়ে বেশি তুরস্ক হারাবে যদি তাদের যে প্ল্যানটা, তুরস্ক প্রায় ১,৯০,০০০ বর্গ কিলোমিটারের মতো একটি সমুদ্র সীমা হারিয়ে ফেলবে, কিন্তু সেটি সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ তুরস্ক অলরেডি লিবিয়ার সাথে চুক্তি করে ফেলেছে। এখন মিশরের সাথে যদি চুক্তি করে, পরবর্তী বাকি দেশগুলোর সাথে চুক্তি করা আরো সহজ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ ওয়ালিদ ভাই। আপনাকেও ধন্যবাদ মাসুম ভাই, এবং দর্শক শ্রোতাদেরকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার জন্য ওয়ালিদ ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আপনারা সুস্থ থাকবেন। কোভিড-১৯ এর এই মহামারীতে প্রত্যেকেই সতর্ক থাকবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।